দেখতে দেখতে বছর পেরিয়ে গেল, আমি বলতে পারি নাই। তোমাকে হারিয়ে দুঃখ রয়ে গেল, কথাটা আর বলাই হলো না। আই মিস ইউ। জামাল, জামাল, খাবার রেডি করো, অরুণী খেয়ে যাবে। না, আমি খাবো না, দেরি হয়ে যাবে। বাসায় গেলে মা বকবে? না মানে আমি বলে আসিনি তো। ফোনে বলে দে। না থাক। It's okay. چیه دختر خانم گریه میکنی؟ چه نشستی؟ چی شد آقا جان؟ دادم افتاده تو جوب سیرکل گیر کرده. خواب گریه نکن پیداش میکنم آقا جان پیداش میکنم. কেমন লাগছে তোর মুভিটা? ভালো। জানিস মা, এই মুভিটা আমার খুব প্রিয় একটা মুভি। خدا بگیرش. আচ্ছা, তুই কি তোর ফ্রেন্ডদের সাথেও এরকম কম কথা বলিস? না তো। তুই তোর মায়ের স্বভাবটা পেয়েছিস, খুবই ইন্ট্রোভার্ট। আমি বুঝি না তোরা এই বয়সে একদম হইচই না করে থাকিস কি করে। আর মা বলে আমি নাকি তোমার স্বভাব পেয়েছি। বাবার এই হাসিটাই আমার সবচেয়ে প্রিয় ছিল। অসুস্থ হওয়ার পর খুব কমই এরকম করে হাসতো বাবা। আমার সবসময় মনে হতো বাবার মতো করে যদি আমি হাসতে পারতাম। শুধু হাসিই না, সব বিষয়ে আমি বাবাকে ফলো করার চেষ্টা করতাম। তার হাসি, তার কথা বলা, বাবা যেভাবে চিন্তা করে সব। এই জন্যই মা বলে আমি নাকি বাবার স্বভাব পেয়েছি। আর বাবা সে কথা শুনলেই হেসে উঠতেন। আরে জানিসই তো সে কেমন কথা জানে। তার এই সমস্ত কথা দিয়ে তো সে মানুষকে বশ করে রাখে। তোর বোন কি সেসব বোঝে নাকি? আরে না, বুঝতে পারছিস না কেন? এই কারণেই তো তাকে কিছুই বলতে পারছি না। হ্যাঁ, অরুণী তো সারাক্ষণ ব্যস্ত থাকে ওই বাড়িতেই। আচ্ছা, আমারও যে শরীর খারাপ হতে পারে এটা তো সে বোঝেই না। সে সারাক্ষণ বিজি আছে তার সেই প্রাণপ্রিয় বাবাকে নিয়ে। থাকুক, সে ব্যস্ত, দেখি কতদিন সে ব্যস্ত থাকে। আমি কিচ্ছু বলবো না। কি বলছিস? থাক বাবা থাক, এইভাবে বলতে হয় না। একটা অসুস্থ মানুষ, কটা দিনই বা বাঁচবে সে আর। মা কখনোই বাবার সম্পর্কে কিছুই বলতে চাইতো না। আমরা দুই ভাই বোনই বুঝতাম বাবার প্রতি মায়ের অসম্ভব ঘৃণা ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু বাবার শেষ সময়টাতে ঘৃণা ছাড়া বোধহয় একটু মায়াও তৈরি হয়েছিল। এই অরুণী, উঠ, চল খেতে চল। না, আমি খাবো না। কেন? বাবার ওখান থেকে খেয়ে এসছো? হ্যাঁ। শোনো, কাল থেকে তুমি ওই বাড়িতে থেকেছো, বাসায় আসার কি দরকার? কাজটা ভালো করিসনি রে মা। কেন তোর মাকে রাগিয়ে দিস? আমি কি রাগাই নাকি? মা তো শুধু শুধু রেগে যায়। তোর মার রাগটা একটু বেশি। আমার রাগটা বেশি। সেটা তো আমি ভালো করেই জানি। আমার উপরই তো তোর কত রাগ ছিল। ছিল না, এখনো আছে। হ্যাঁ জানি। তোমাদের সবার উপর আমার অনেক রাগ, অনেক। আচ্ছা ঠিক আছে, এখন আর আগের কথা বলা বলি না করে ঘুমিয়ে পড় মা। তুমি শুয়ে পড়েছো? ওষুধ খেয়েছো ঠিক মতো? হ্যাঁ, ওষুধ খেয়েই শুয়েছি। ওকে,
গুড নাইট। গুড নাইট। প্রাণভোমরা চোখের মণি, সোনামণি অরণি। ছোটবেলায় তোকে এই ছড়াটা বললে তুই কেমন খিলখিল করে হাসতি। আই মিস ইউ মা। আই মিস ইউ টু বাবা। এই কথাটা কখনোই তোমাকে বলতে পারিনি, কখনোই আর বাবা বলে ডাকা হলো না। তুই এত পেইন দেশ অরণি, মাই গড, এত কনফিউজিং কেন তুই? এটা তো পুরনো কথা, নতুন কিছু বল। তুই নিজেই বললি দূরে কোথাও যাবি, এখন আবার বলতেছিস যাবি না। তুই কি চাস বলতো? তখন ইচ্ছে করছিল, এখন আর ইচ্ছে করছে না। বারবার খালি তোর ইচ্ছা অনিচ্ছা। আমার কি কোনো ইচ্ছা নাই? বানর মতো গাছে উঠাচ্ছিস আবার নামাচ্ছিস। হোয়াট ইজ দিস? তুই ওঠানামা করিস না, বানর হইস না। তুই আমার সাথে মজা নেস। তুই সব সময় এত কনফিউজ থাকোস। প্লিজ দেখ, সব কিছু রেডি, আর আমাদের ক্লাসও শেষ। ক্লাস নাই, আমরা জাস্ট গাড়িতে উঠবো আর যাবো। দ্যাটস ইট, চল। আজকে না যাই, আরেকদিন যাই। আজকে ভালো লাগছে না আমার। তোর এই স্বভাবটা আমি হেট করি। মানে তুই অলওয়েজ কিভাবে সব বিষয়ে কনফিউজ থাকিস? আই ডোন্ট নো। আমি চলে যাব। ওয়েট, বাসায় যাবি? তোর বাবার কাছে যাবি? এই যে এটাও কনফিউজ। মানে লোকটাকে তুই এত পছন্দ করিস, ইউ লাভ হিম সো মাচ, বাট তারপরও তুই এমন একটা ভাব দেখাস ইউ হেট হিম। সামনাসামনি তুই উনাকে কখনো বাবা বলিস না, কি আজীব। শাফাত, তুই জানিস তারপরও আমাকে পেন দিচ্ছিস। আমি তোকে পেন দিচ্ছি না, তুই নিজেই পেন নিচ্ছিস। দ্যাট ইজ ডিসগাস্টিং। এখন তুই আমার সাথে রাগও করছিস। আচ্ছা আচ্ছা, আমি রাগ করছি না, আই এম সরি। চল চা খাবো, ওদিকে যাই প্লিজ। হাই। আঙ্কেলের কি অবস্থা এখন? ভালো না। এখন লাস্ট স্টেজে এসে লাং ক্যান্সার ধরা পড়লো। লোকটা কি আগে বুঝতে পারিনি, একবারও টেরও পাইনি? আমার বাবার সব কিছুকে ইগনোর করার একটা টেন্ডেন্সি আছে। তোর কাছে যতবার ওনার কথা শুনেছি, আই ফেল্ট লাইক এই লোকটা ইজ আ ভেরি রাফ অ্যান্ড টাফ গাই, অনেক স্ট্রং। একদমই না, হি ইজ ভেরি সফট হার্ট। আমাকে কত আদর করে জানিস? আর তুই ওনাকে লোকটা লোকটা কেন বলছিস? ইজ মাই ফাদার। আমি কি করব? তুই তো নিজেই কখনো এটা বলিস না। তো সেটা তো আমার পার্সোনাল ম্যাটার। সরি, ইওর পার্সোনাল ম্যাটার। আসলে মায়ের জন্য না আমি বাবার সাথে কখনো ইজি হতে পারিনি। সবসময় কেমন যেন একটা খারাপ ফিলিং। কেমন? তোকে বললাম না, যখনই আমি বাবার সাথে টাইম স্পেন্ড করি মনে হয় মা অনেক মন খারাপ করছে, কিন্তু আবার যখন বাবাকে নিয়ে মা উল্টাপাল্টা কথা বলে তখন মাকে অসহ্য লাগে আমার। সেটাই তো ন্যাচারাল, তাই না? বাবা মায়ের সেপারেশনের পর না মা আমাকে আর ভাইয়াকে নিয়ে অনেক কষ্ট করেছে, অনেক স্ট্রাগল করতে হলো। এই জন্যই হয়তো মার রাগটা অনেক বেশি। তুই না সবসময় বলতি যে উনি তোকে অনেক আদর করে। জানিস, ছোটবেলায় যখন দেশে ফিরে আসতেন বাবা, আসার সাথে সাথে না আমাকে ভাইয়াকে নিজের কাছে নিয়ে যেতেন। ভাইয়া তেমন একটা যেতে চাইতো না, কিন্তু আমি সবসময় যেতাম।
আমরা সবসময় বাইরে ঘুরতাম, অনেক হইচই করতাম, we used to have a lot of fun. তখন না মাও কিছু একটা বলতো না, but then he got married again. সেপারেশনের 7-8 বছর পর হলেও তারপর যখন দেশে এসে বাবা আমাকে আর ভাইয়াকে নিয়ে যেতে চাইতেন, মা আর আমাদেরকে ছাড়তো না, ওনার কাছে যেতে দিত না। অবশ্যই আমার ওনার প্রতি কেমন যেন ফিলিং হতো, ভালো লাগতো না। আর তারপর থেকে বাবার সাথে রিলেশনশিপটা একদম চেঞ্জ হয়ে গেল। আন্ডারস্ট্যান্ডেবল। অনেক কথা বলে ফেললাম না, সরি। আমি আসলে একটু ডিস্টার্বড। উঠি। ওকে, চল। হেজিটেশনের কি আছে? ইউ নো দ্যাট হি ইজ ইয়োর ফাদার অ্যান্ড ইউ লাভ হিম। উনি শেষ বয়সে শেষ দিনগুলো তোদের সাথে কাটাতে চায়, এ কারণে উনি বিদেশ থেকে এখানে চলে আসছেন। তো এখন বি উইথ হিম, ওনার সাথে মন খুলে কথা বল, যা কখনো বলা হয়নি। স্পেন্ড টাইম উইথ হিম। প্রয়োজন হলে বাবা বলে কোলে ঝাঁপ দিয়ে পড়, বাট এসব রাগ অভিমান করে কোনো ফায়দা নেই, বুঝছিস? ওকে মাই অ্যাডভাইজার, আমি তোর কথাই শুনবো। থ্যাংক ইউ। রাগ করিস না, এবার যাই। কল দিব। দেখলি কষ্ট হলো কেন? তুই তো আমাকে মানা করিস। তোমার এই শরীরে এইটুকু কষ্ট হয় না। আমাকে বললাম আমি কিছু একটা বানিয়ে তোকে খাই দিতাম, কি দরকার ছিল? তাও অবশ্য দিতে পারবো। দিদি যে বাপ বেটি দুজনে মিলে একটা রান্না খেলা খেললাম, এটাই তো অনেক বড় বেশি পাওয়া হলো। তুই কিন্তু ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে পারবি, ফিলিং হ্যাপিনেস উইথ বাবা। তুই চাইলে অবশ্য কুকিং টুগেদারও লিখতে পারিস। আরে না না না, ওসবের দরকার নেই। বাপ বেটি এনজয় করছি, এটাই তো যথেষ্ট। আমি গিয়ে দেখি তরকারিটা হয়েছে কিনা। আমি আরো কি ভাবলাম জানিস, এই জামাল ছেলেটা ও আজকে আসলে ওকে এমন বকা দেবো। আরে কোথাও কোনো কিছুর জন্য পাঠালে এমন দেরি কর না। অবশ্য আজকে দেরি করে বেশ ভালোই হয়েছে, তা না হলে কি আর এই যে বাপ বেটিতে মিলে যে রান্না বান্না করছি, একটা পিকনিক এটা কি হতো? এই আনন্দ হতো বল? তোর রান্নার হাত কিন্তু খুব ভালো, তোর মার কাছ থেকে তুই এই গুণটা পেয়েছিস। ফ্র্যাঙ্কলি স্পিকিং, তোর মায়ের সাথে আমার সেপারেশন হয়ে যাওয়ার পর এই একটা জিনিস আমি খুব বেশি করে মিস করেছি। গরুর মাংসটা এত ভালো রান্না করে না সে, লাজবাব। আমেরিকাতে যাওয়ার পর 2-3 বছর আমি তো গরুর মাংস খেতেই পারিনি। তোমার হাতের রান্নাটা খুব ভালো। রান্নাটা আমি ছোটবেলা থেকেই টুকটাক করতে পারতাম। আমার সালাদ কাটা অলমোস্ট শেষ। তুই কি একটু গ্লাস দুটো আর প্লেট রেডি করবি? এলিনার রান্নার হাত খুব একটা ভালো না, বাট ও যা পিৎজা বানায় না, অসাম। দেশে আসলে তোকে একদিন পিৎজা বানিয়ে খাওয়াতে বলবো। আমি পিৎজা একদমই খাই না। তাই নাকি? কারো তো জমলো না। ওই যে দেখ আমার পিচ্চিটা, ও কিন্তু আবার পিৎজার খুবই পাগল। আরে ওগুলো খেয়ে তো বড় হচ্ছে। দেখ না কেমন ফুলে ফুলে যাচ্ছে। বুঝে তোদের ভাষায় যাকে বলিস ফার্মের মুরগি।
শেষ হয়েছে কি? সালাদ কাটা? হ্যাঁ, এই তো প্রায় শেষ। কি হলো? কোথাও আছে, আমি জানি না, জামাল জানে। সিরিয়াস মা, চুপ থাকো। তোমাকে তো আমি বললাম এসব করার কোনো দরকার নাই। খুব আসছো না, পিকনিক করবা, দেখলা কি অবস্থা হলো। ঠিক আছে, ঠিক। আরে এখনো বলছো ঠিক আছে, মানে দেখি। কতখানি কেটে গেল, কি দরকার ছিল? ফেসবুক থেকে ওর ছবি নামিয়ে মাকে দেখালাম, মা আবার ওটা নিয়ে আব্বুর কাছে গেছে। তারপর কি, আমার কমেডিয়ান বাপ, তার তো দুটা কমেন্ট না করলে হয় না, সে দুটা কমেন্ট করবে। কি বললো? কি বললো এটা বলা তোকে যাবে না। কেন? বল না। বললো যে এরকম সুন্দরী মেয়ে তোমার ক্লাস ছেলেকে জীবনে বিয়ে করবে। হাসিস না প্লিজ, প্লিজ হাসিস না। আজকে সকালে আসছে খুব সিরিয়াসলি, এসে বলতেছে যে ওই মেয়েটাকে অবশ্যই একটু ডেকো বাসায়। আমার মা তো অবাক, আমার বাপ মানে ইউনো, পরে বললো হ্যাঁ ঠিক আছে ওকে ডাকো, সবাই গল্প সল্প করি। বাবা বললো কি যে হ্যাঁ ওকে একটু বোঝাই আমরা, এরকম একটা গাধা ছেলের সাথে যদি বিয়ে করে ওর জীবন তো ইউনো চাঙ্গে উঠে যাবে। আঙ্কেলের ছেলে ও খুবই খুবই দারুণ। একদম হাসবি না, তোর কাছে তো দারুণ লাগবেই। তোদের ফ্যামিলি না খুবই ইন্টারেস্টিং। আচ্ছা শাফাত, বিয়ের পর কি আমার বাবা মার সাথে থাকবো নাকি আলাদা? একদম না, পুরো সেপারেট। না, আমরা একসাথে থাকবো। পুলিশ কি? শাফাত, তুই তো জানিস আমি আমার পুরো জীবনটা কাটিয়েছি 2-3টা লোকের সাথে, তাও একটা বন্ধ ঘরে। ফ্যামিলি কি, ফ্যামিলির ফ্লেভারটা কেমন আমি কখনো পাইনি। অ্যাটলিস্ট বিয়ের পর আই নিড আ ট্রু ফ্যামিলি। আমরা বিয়ের পর বাবা মার সাথে থাকছি। ঠিক আছে, বুঝবি, পরে বুঝবি ফ্যামিলি কি পেইন। পরেরটা পরে দেখে নিব। আচ্ছা, তুই যদি সবাইকে নিয়ে থাকিস তাহলে আমার সাথে কে থাকবে? এটা আমি কি জানি? মানে কি, তুই কি আমাকে বিয়ে করতেছিস না আমার ফ্যামিলিকে? হ্যাঁ জামাল ভাইয়া বলো। কেন? তো তুমি হসপিটাল নিয়ে যাবে না? আরে ওনার কথা শুনলে হবে নাকি? আচ্ছা আমি আসছি, যেতে হবে। আই ডোন্ট নো। আমার তো ডাক্তারের সঙ্গে কথা হয়েছে, ডাক্তার বলেছে হসপিটালে যাওয়ার কোনো দরকার নেই, বাসায় রেস্ট নিলেই হবে। সেটা তুমি হসপিটাল যেতে চাও না বলে ডক্টর বাধ্য হয়ে বলেছে। তোমার কি মনে হয় আমি তোমাকে চিনি না? তোমার উচিত ছিল জামালকে নিয়ে হসপিটাল যাওয়া। মরার হলে এমনিতেই মরে যাব। হসপিটালের বেডে মরার চেয়ে নিজের বাসার বেডে মরাটা অনেক ভালো না? আচ্ছা বাদ দে, চল তোকে নিয়ে আজকে একটা ছবি দেখবো, চল। আমি কোনো ছবি দেখবো না এখন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাগ করিস না।
মা, ওই ব্যাগটা একটু নিয়ে আয় তো। হ্যাঁ, কি? আমার প্রথম কেনা হ্যান্ডিক্যাপ। স্টুডেন্ট লাইফে এটা আমি কিনেছিলাম। তারপর কত ছবি তুলেছি এদিক ওদিক, অনেক স্বপ্ন ছিল আমার। এটা তোর জন্যে মা। কিন্তু এটা আমাকে দিচ্ছ কেন? তোর কাছে রাখবি, যত্ন করবি। যত্ন করবি না? হ্যাঁ, আমার ছেলেটা কেমন আছে? হ্যাঁ, ডাক্তার ঠিক মতো দেখছে, হসপিটালেও যাচ্ছি, কোনো অসুবিধা নেই। খুব দুষ্টুমি করছে না? স্কুলে যায় তো ঠিক মতো? হ্যাঁ, ওকে কিন্তু ফাস্টফুড বেশি খেতে দিও না। হি ইজ গেটিং ফ্যাট। না না, আমাকে নিয়ে তোমার কোনো টেনশন করো না, আমি একদম ঠিক আছি। আমার কাছে ফ্যামিলি বলতে কিছুই ছিল না। বাবা বলতে ছোটকাল থেকে একটা জিনিসই বুঝতাম, শুধু মাঝে মাঝে দেখা হওয়া আর অনেক অনেক আদর। সেই বোঝাটাও একটা সময় কঠিন হয়ে গেল যখন জানলাম বাবা আরেকটা বিয়ে করলেন। বাবা বোধহয় কখনোই বুঝতে পারেননি আমি কতটা কষ্ট পেতাম। কখনোই না। শোন, তোর কি কি লাগবে মেসেঞ্জারে লিস্ট পাঠিয়ে দিস, আমি আসার সময় নিয়ে আসবো। ওকে ভাইয়া, তুমি একটু অস্ট্রেলিয়াতে কোনো একটা ডক্টরের সাথে কথা বলে দেখো না, বাবার ট্রিটমেন্টটা ওখানে করা যায় কিনা। দরকার হলে আমি সব পেপারসগুলো তোমাকে মেল করে দেবো। দেখ, তোর মতো আমি এত দিলদরি হতে পারবো না, আমার অনেক কাজ আছে। এখন রাখি, বাই। হ্যালো। ঘুমিয়ে পড়েছিলি মা? না, কি করছিলি? এই তো ঘুমাতে যাবো এখন। তোর কি মন খারাপ? না তো। মার সাথে ঝগড়া করেছিলি নাকি? না, ভাইয়ার সাথে। ভাই বোনে একটু একটু ঝগড়া হওয়া ভালো ব্যাপার না। যা ঘুমিয়ে পড়। গুড নাইট। গুড নাইট মা। মন খারাপ করে থাকিস না। আমার প্রাণ ভোমরা, চোখের মণি, সোনামণি অরণি। হ্যাভ আ নাইস স্লিপ মা। বাই বাই। না, তুমি এত রাত্রে গেছো? এমনি। তোর সাথে আবিরের কথা হয়েছে? মা, কি হয়েছে? মানে আবির কি বলেছিস তোর কি কি লাগবে? না বলি নেই, পরে বলবো। শোনো না, ভাইয়া আসলে ভাইয়ের কাছে আমি একটা জিনিস চাইব। এখন তোমার কাছে চাই। কি? যখন ভাইয়া আসবে আমরা বাবাকে একদিনের জন্য নিয়ে আসতে পারি না? ধরো সবাই মিলে আমরা একটা দিন কাটালাম। তুই এটা কি বলছিস? আরে কোথায় নিয়ে আসবো আমরা? বাসায় নিয়ে আসবো। মা প্লিজ মা। এটা হয় নাকি? না না, আবির রাজি হবে না। মা শোনো, তুমি যদি ভাইয়াকে বোঝাও ভাইয়া রাজি হয়ে যাবে। তুই না সমস্ত আজ খুবই কথা বলতে বলছিস। যা তো যা।
মা তুমি অনেক রাত হয়েছে, এখন ঘুমাই যাও। শুয়ে পড়ো। মাথা খারাপ করিস না। কি বললো না তেমন কিছু না, বললো টেনশন না করার জন্য, আর খুব মানে হ্যাপি করে থাকতে বলেছে, তাহলেই মানে এভাবেই চলবে আর কি। আচ্ছা বাদ দিয়ে ওসব, তুই আমার জন্য কি গিফট এনেছিস বলতো? এই যে ঠিক আছে। Oh my God. What a surprise! এই ছবিটা তোর থার্ড কি ফোর্থ বার্থডে তোলা? 7th মা বলছে। ও হবে হয়তো, আমার মেমোরি অত শার্প না। ইয়ে আমার হচ্ছে গিয়ে গোল্ড ফিশের মেমোরি। আচ্ছা ছবিটা কোথায় ঝোলানো যায় বলতো? ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে কোথায়? অ্যাকোয়ারিয়ামটার উপরে। ওখানে তো একটা ছবি আছে। বাট আমার মনে হয় এটা ওখানে ভালো লাগবে। ফাইন, গুড আইডিয়া। জামালকে বলি ছবিটা ওখানে ঝুলিয়ে দিতে। হ্যাঁ জামাল, জামাল হ্যালো, হ্যালো মাই সান, হাউ আর ইউ? আই এম ফাইন বেটা। হ্যাঁ তোমার স্কুল ঠিক মতো চলছে তো? না না ডোন্ট ওয়ারি, আমাকে নিয়ে ভেবো না, আই এম ফাইন। হ্যাঁ তোমরা আসবে? কবে আসবে? চলে আসো। তোমার স্কুল ঠিক মতো চলছে তো? ডোন্ট ওয়ারি, আমাকে নিয়ে ভেবো না, আই এম ফাইন। তোমরা আসবে? কবে আসবে? চলে আসো। Sorry, It's okay. I was talking with my wife and son. I know. You were talking with your family. They're really worried about me. ওরা কয়েকদিনের মধ্যে বাংলাদেশে আসছে। Good. ভাইয়াও আসবে কিছুদিনের মধ্যে। তাই? ভাইয়া আসলে আমরা সবাই ঘুরতে যাব। কোথায় যাবি? কে কে যাবি? Me and my family. গোল্ডফিশের মেমোরি খুব দ্রুত লস হয়, তাই না? হ্যাঁ, বলা হয়ে থাকে অ্যাকুয়ারিয়ামের এই মাথা থেকে ওই মাথা যেতে যেতেই সে তার সব স্মৃতি ভুলে যায়, এমনকি নিজের বাচ্চাকে পর্যন্ত ভুলে যায়। ইন্টারেস্টিং। কিছুক্ষণ আগে তুমি বলছিলে না তোমারও গোল্ডফিশ মেমোরি? আরে জীবন বড় বিচিত্র, এটাই প্রকৃতির নিয়ম। প্রতিটি জীবের জন্য বেঁচে থাকার একটা ধরন নির্দিষ্ট হয়ে যায়। এই যে অ্যাকুয়ারিয়ামের মাছকে যদি নদীতে ফেলে দেওয়া হয় তাহলে সে মাছ বাঁচবে না, আবার নদীর পানির মাছকে যদি এই অ্যাকুয়ারিয়ামে রাখা হয় তাহলে সেই মাছও বাঁচবে না।
সব কিছু নির্দিষ্ট। মানুষ তার নিয়তির হাতে বাঁধা। এই যে মরার আগে বাংলাদেশে ফিরে এসেছি ফেলে যাওয়া জীবনের মায়ায়, এটাও নির্দিষ্ট। হয়েছে অরণি, এরকম মুড অফ করে থাকার কোনো কারণ নেই। আর তোর কথাটা একদম বলা উচিত হয়নি। আমি কি করব? আমার না মাঝে মাঝে কি যেন হয়ে যায়, আমি নিজেকে কন্ট্রোলই করতে পারি না। আমাকে একটা কথা বল, তুই কি অ্যাকোয়ারিয়ামের মাছ নাকি নদীর? আমাকে বলতো, আমরা কি সবসময় একসাথে থাকতে পারবো, একসাথে বাঁচতে পারবো? আমাদের জীবনটা কেমন করে নির্দিষ্ট করা আছে? টনি, বি কুল। সব কিছু ঠিক হয়ে যাবে। টেলিং ইউ, সব ঠিক হয়ে যাবে। ওকে, প্লিজ ডোন্ট ওয়ারি। হ্যালো, কি রে, কদিন ধরে আসছিস না যে? খুব বিজি? না মানে এই তো একটু। নিজে থেকে তো ফোন টোনও করিস না। তোমার শরীর কেমন? ভালো তো। শোন, কয়েকটা মুভি সিলেক্ট করে রেখেছি, তুই আসলেই একসাথে দেখবো। দেখি। আয় না মা, কালই চলে আয়। দেখি। আবির দেশে আসলে তো ব্যস্ত হয়ে পড়বি, তখন তো চাইলেও আসতে পারবি না। তুমিও তো বিজি হয়ে যাবে আমেরিকা থেকে ওরা আসলে। ওরা ওরা আসলে কি তখন তুই আসবি না? তখন তো তোমাকে টেক কেয়ার করার জন্য ওরা থাকবে। ও, রাত হয়েছে, ঘুমো। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। সেদিন বাবা আমাকে মিস ইউ মা বলেনি, ছড়াটাও বলেনি। প্রাণ ভোমরা চোখের মনি, সোনামণি অরণি। আর কখনোই শোনা হয়নি কথাগুলো। শুরু করেছিস বাবা? ভাইয়া সব খেয়ে নিস না, বাবা রাখিস। কিচ্ছু পাবি না, এতদিন একলাই মাছ সব আদর খেয়েছিস। আমি কি কখনো ভাত বসাতে এসেছি? তাই না? এবার বল আমার জন্য কি কি এনেছিস? কি আনবো মানে? তুই তো বলবি এখন কিছু লাগবে না, আসলে চেয়ে নিবি। সময় হলে চেয়ে নেব। বিকালে কোথাও ঘুরতে যাবি না? কোথায়? চল না, বিকালে আমরা বাবার বাসা থেকে ঘুরে আসি। না, আমি ঘুমাবো। কি এসছিস? দেখ তো কেমন হয়েছে সাজানো। তোমার শরীর তো আরো বেশি খারাপ মনে হচ্ছে। খারাপের আবার কম বেশি কি রে মা? তুই অনেকদিন পরে দেখছিস তো, তাই তোর কাছে বেশি মনে হচ্ছে। ঘরটা কেমন হয়েছে বলতো মা? সানজিরের জন্য সাজিয়েছি। সুন্দর, কিন্তু তুমি নিজ হাতে এসব কেন করছো? না না না, আমি একা করিনি তো, জামালই তো সব কিছু করছে। এখনো কমপ্লিট হয়নি, বাকিটা ওই করে দেবে। ডোন্ট ওয়ারি মা, আমাকে নিয়ে তুই একদম চিন্তা করিস না।
আবির কেমন আছে? ভালো। কাল আমরা নানা বাড়ি বেড়াতে যাব। তাই? তোর ভালো লাগে নানা বাড়ি? আমারও খুব পছন্দের একটা জায়গা, খুব সুন্দর ল্যান্ডস্কেপ ওখানকার, অদ্ভুত। এখনো কি সেই রকম আছে কিনা কে জানে। ও চল, তোকে আমি আয় না। এটাই তোর নানা বাড়িতে আমার শেষ যাওয়া ছিল। সে সময় সারাদিন হ্যান্ডিক্যাম দিয়ে শ্যুট করার নেশা ছিল আমার। সেদিন তোকে আমি যে হ্যান্ডিক্যামটা দিলাম না, এটা সেই ক্যামেরায় শ্যুট করা। এই বেবি বেবি আস্তে আস্তে। ও এই যে দেখো দেখো দেখো, এখানে কি দেখছো? কচুরিপানা দেখছো? এই তুমি কোথায়? এদিকে আসো। উফ, তোমার বাচ্চা কাচ্চা আর কথা শুনে না। এখানে হচ্ছে কচুরিপানায় কি হয়, একটা ফুল ফুটে না? কি ফুল জানো? এটা কচুরিপানা ফুল। প্রকৃতি সবার বেঁচে থাকার ধরনটা নির্দিষ্ট করে দেয়, তাই না? তাহলে আমার বেঁচে থাকার ধরনটা এত অদ্ভুতভাবে নির্দিষ্ট কেন করা হলো? একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। এই ড্রাইভার সাহেব আস্তে চালিয়ে। মা, ড্রাইভার তো স্লোই চালাচ্ছে, তুমি কোনো টেনশন করো। বুঝতে পারছিস না কেন? যাবো তো গ্রামে, তাই না? একটু আগে থেকে হুঁশিয়ার করে দিচ্ছি। একদিন ছুটি হবে। তুমি না এখন একদম উইয়ার্ড কথা বলছো। তোমার এই সময় নিয়ে তোমার অবশ্যই এখন হসপিটাল যাওয়া উচিত। আরে অ্যাটলিস্ট ডক্টরকে ইনফর্ম তো করা উচিত। আরে না, কিচ্ছু হবে না। আচ্ছা, তোদের বেড়ানো কেমন হচ্ছে সেটা বল। তোর নানা বাড়ির ওই বিশাল জায়গাটা এখন কে দেখাশোনা করে? আছে এখানে জাফর নামের একজন, আমুর চাচাতো ভাই মনে হয়। ও আচ্ছা আচ্ছা, গ্রামটা কি আগের মতোই সবুজ আছে রে? ওই যে তোর নানা বাড়ির গ্রামের পাশ দিয়ে একটা নদী, নদীর পাড়টা কি আগের মতোই আছে নাকি না ভেঙে টেঙে গেছে? আমি তো এখনো নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। তাই? আচ্ছা, নদীর পানি এখন কেমন রে? মানে কম না বেশি? আমি তো সারা রাত নদীর পাড়ে বসে কাটিয়ে দিলাম। জ্যোৎস্না রাতে সে যে কি অদ্ভুত একটা ব্যাপার ছিল, সো বিউটিফুল। আচ্ছা মা, একটু হোল্ড করতো, জাস্ট এ মিনিট, ওয়েট। 1 মিনিট হোল্ড কর মা। এই বেবি বেবি আস্তে আস্তে। ও এই যে দেখো দেখো দেখো। এই তো এখন আমি তোকে দেখতে পাচ্ছি। কিভাবে? সেই ভিডিওটাতে। ইন্টারেস্টিং না? তুই আর আমি এখন একই জায়গায় আছি, একই প্রকৃতি দেখছি, আমিও তোদের সাথে আছি, কিন্তু আসলে একসাথে না। সেটা আমার দুর্ভাগ্য। তোদের সাথে একই ফ্রেমে থাকা হলো না আমার। কিছু তো করার নেই, তোমার জীবনটা এইভাবে নির্দিষ্ট করা আছে, তাই না? অরণি, আমাকে ডাকছে, আমার যেতে হবে। আর শোনো, তুমি কিন্তু এখনই জাফরকে নিয়ে হসপিটাল চলে যাবা। ওকে ওকে ওকে, ডোন্ট ওয়ারি, বাই। ঠিক আছে, বাই। হ্যালো জামাই, কি অবস্থা? কি হয়েছে বাবা? গতকাল থেকে শরীর খারাপ ছিল,
উনি কারো কথাই শুনছিলেন না হসপিটাল নেওয়ার কথা। আর এখন? এখন তো হাই। অরুণী, জি। প্লিজ বসো। আজও আমি আকাশ দেখলে সেই হাহাকারটা অনুভব করি। তোমার প্রতি আমার এখনো অনেক অভিমান, অনেক। কেন আমার জীবনটা এরকম করে নির্দিষ্ট করা হলো? কেন তোমার বুকে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়তে পারলাম না? তোমার মুখের ছড়াটা না শুনলে সারা রাত আমি ঘুমাতে পারতাম না। কেন তোমাকে বাবা বলে ডাকতে পারিনি? তুমি কি সত্যিই কখনো বুঝতে পারো নি আমি তোমাকে কতটা ভালোবাসতাম বাবা? কেন আমি তোমাকে একটা বারের জন্য বলতে পারিনি আই মিস ইউ বাবা? আমি আসলে বাবাকে কতটা ভালোবাসতাম তা নিজেও বুঝতে পারিনি। এই ছোট ভাইটাকে আমি অসম্ভব ভালোবাসি। এখন মনে হয় যেন বাবার খুব আদরের, খুব ভালোবাসার কিছু একটা এখন আমার নিজের কাছে আছে। ওর মধ্যে আমি বাবাকে পাই। সঞ্জিরও কি আমার মধ্যে বাবাকে খুঁজে পায়? তা না হলে কেন মাঝে মাঝে বাবার মতো করে বলে আই মিস ইউ আপু?